গুচ্ছের সাধারণ জ্ঞানের জন্য আজকে আমি তোমাকে এমন ভাবে প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেব, তুমি এই জায়গা থেকেই সর্বোচ্চ পরিমাণে কমন পাবে। এর আগে আমি খুবই সুন্দরভাবে বাংলা তোমাকে বিশ্লেষণ করে দিয়েছিলাম, তোমরা আমাকে বলছিলে যে ভাইয়া একইভাবে যাতে সাধারণ জ্ঞানটা আমি বিশ্লেষণ করে দিই। আমি বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাকে এখানে কিছু টপিক দিয়েছি। এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে পড়ো সাধারণ জ্ঞানের জন্য, তুমি গুচ্ছতে সাধারণ জ্ঞানে খুব ভালো একটা মার্ক তুলতে পারবে। এখন দেখো যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। দেখো, গুচ্ছতে সাধারণ জ্ঞান আমাদের দুইটা পার্ট হয়ে গিয়েছে। একটা হচ্ছে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, আর একটা হচ্ছে তোমার ওই যে মৌলিক জিকে। হ্যাঁ, আমি তোমাকে বলছি যে কোন কোন টপিক গুলো পড়বা তুমি। আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এখানে কিছু টপিক দিয়েছি, এই টপিক গুলো তুমি যদি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তুমি প্রশ্ন কমন পাবা। তো চলো আমরা দেখি কোন কোন টপিক গুলো পড়তে হবে। এখানে দেখো বাংলাদেশ পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশ পরিস্থিতির মধ্যে তুমি কোন কোন টপিক গুলো পড়বা। বাংলাদেশ পরিস্থিতির মধ্যে কি আছে তোমার হচ্ছে যে বাংলাদেশের সীমান্তবর্তী দৈর্ঘ্য, সীমান্তবর্তী জেলা, কতটুকু সীমানা মিয়ানমারের সাথে আছে, কতটুকু তোমার ভারতের সাথে আছে, বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য, বাংলাদেশের স্থল সীমা, উপকূলীয় সীমানার দৈর্ঘ্য, আমাদের সমুদ্র বিজয়, তারপরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে রয়েছে যেমন তোমার হচ্ছে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, তারপরে তোমার হচ্ছে যে রাষ্ট্রীয় মনোগ্রাম, এই বিষয়গুলো এখানে রয়েছে। জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রয়েছে এর মধ্যে। তারপরে বাংলাদেশের বিভিন্ন কৌণিক বিন্দু বা প্রান্ত স্থান, যেমন তোমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের স্থান, তারপরে উপজেলা, জেলা, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার বাংলাদেশ পরিস্থিতির মধ্যে আরো তোমার রয়েছে বাংলাদেশের বিভাগ, তারপরে তোমার হচ্ছে যে রাজধানী, এই মানে বিষয়গুলো বাংলাদেশ পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিস্থিতিটা আমরা খুব ভালোভাবে পড়ে ফেলবো। এরপরে দেখি প্রাচীন বাংলার ইতিহাস বা জনপদ। জনপদের মধ্যে আমাদের রয়েছে যেমন হরিকেল, তারপরে তোমার হচ্ছে যে সমতট, বঙ্গ, গৌড়, তারপরে তোমার হচ্ছে পুন্ডু, রাঢ়। মানে আমরা যদি ম্যাপটা একবার দেখি, জনপদের ম্যাপটা একবার দেখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে জনপদ। তার মানে বাংলাদেশের প্রাচীন ইতিহাস বা জনপদ, এইটা আমরা একটু মানে এখানে ম্যাপ দেখে বুঝে বুঝে পড়বো। তারপরে দেখো প্রাচীন রাজবংশ। প্রাচীন রাজবংশের মধ্যে কি আছে? প্রাচীন রাজবংশ তো বিস্তারিত বলার কিছু নেই। এখানে তোমার আছে যে যেমন গৌড় বংশ, তারপরে পাল যুগ, সেন যুগ, তারপরে তোমার হচ্ছে যে মুসলিম শাসন, দিল্লি সালতানাত, তারপরে রয়েছে আবার তোমার হচ্ছে যে তার ভিতরে পানিপথের যুদ্ধ, তারপরে 12 ভুইয়া, তারপরে তোমার হচ্ছে সুর শাসন, তুর্কি শাসন, নবাবী শাসন, সুবেদারি আমল, তারপরে তোমার হচ্ছে যে মুঘল আমল, এইগুলো একটু ভালোভাবে পড়বো আমরা। হ্যাঁ, প্রাচীন রাজবংশ। এবারে হচ্ছে ইংরেজ আমল, উপমহাদেশে ইংরেজদের আগমন, বিভিন্ন গভর্নর বা ভাইসরয়, বিভিন্ন গভর্নর জেনারেল বা ভাইসরয় এদের শাসন ব্যবস্থা, তারপরে যে ইংরেজদের সংস্কার, যেমন তোমার লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, তারপরে তোমার লর্ড কর্নিওলিস, তারপরে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি, তারপরে তোমার হচ্ছে যে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন, এদের যে সংস্কারগুলো ছিল। হ্যাঁ, এদের যে সংস্কারগুলো এর আগের বছর মানে তোমার হচ্ছে যে গুচ্ছতে প্রশ্ন এসেছিল, সত্য বিলোপ নীতি আরোপ করেন কে? সত্য বিলোপ নীতি আরোপ করেন কে? এই ধরনের প্রশ্নগুলো তোমার আসতে পারে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো তোমার এই জায়গা থেকে আসতে পারে। তারপরে তোমার আছে এখানে কি পাকিস্তান আমল। পাকিস্তান আমলের মধ্যে আমরা ভাষা আন্দোলন থেকে ভালোভাবে পড়বো। ভাষা আন্দোলন, তারপরে তোমার হচ্ছে যে শহীদ মিনার, তারপরে তোমার ভাষা আন্দোলনের বিভিন্ন ধরনের ভাষা আন্দোলন ভিত্তিক গান বা কিছু সাহিত্যকর্ম রয়েছে, এগুলো ভালোভাবে পড়বো। এবং ভাষা শহীদদের তাদের জন্ম, তাদের পেশা, তারপরে জন্মস্থান, এগুলো একটু ভালোভাবে পড়বো। এর আগের বছর প্রশ্ন এসেছিল যে ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তার মানে পাকিস্তান আমলটা আমরা একটু ভালোভাবে পড়বো। মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় 1947 থেকে 1971 সাল পর্যন্ত পড়বই। এর মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র, তারপরে তোমার অপারেশন সার্চলাইট, তারপরে তোমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব, তারপরে স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধের নারী ও শিশুদের অবদান, মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবদান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র, তারপরে তোমার হচ্ছে যে সেপ্টেম্বর মানে কনসার্ট ফর বাংলাদেশ। এর আগের বছর প্রশ্ন এসেছিল যে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটির রচয়িতাকে। গুচ্ছতে প্রশ্ন এসেছিল এর আগের বছর 2024-25-এ। তার মানে মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় আমরা কিন্তু খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে মুক্তিযুদ্ধ। তারপরে আছে সংবিধান। হ্যাঁ, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ ভাগ এবং তফসিল গুলো আমরা ভালোভাবে পড়ে ফেলবো। ওকে, তারপরে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। উপজাতি থেকে প্রশ্ন আসে, বিশেষ করে তাদের বাসস্থান এবং উৎসব থেকে বেশি প্রশ্ন আসে। এবং এর আগের বছর প্রশ্ন ছিল উইগুর উপজাতি
কোন দেশে বসবাস করে, উইগুর উপজাতি কোন দেশে বসবাস করে। এর আগে উইগুর উপজাতি থেকে ছিল, তার আগে তোমার কুকি উপজাতি বাংলাদেশে কোন জেলায় বসবাস করেছিল, তারপরে কুকি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষে কোন জেলায় বসবাস করে, এই ধরনের একটা প্রশ্ন ছিল। তার আগের বছর রাখাইন থেকে প্রশ্ন ছিল, রাখাইন উপজাতির বাসস্থান থেকে প্রশ্ন ছিল। তো উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা পড়ে ফেলবো। নদ নদী আর প্রণালী। নদ নদী বলতে বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের যে নদীগুলো কোন জেলার ভিতর দিয়ে কোথায় উৎপন্ন হয়েছে, নদীগুলো উৎপন্ন হয়ে বাংলাদেশের কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে কোথায় মিলিত হয়েছে, এই বিষয়গুলো আমরা ভালোভাবে পড়বো। এবং এর সাথে আন্তর্জাতিক নদ নদী আমাদের ভালোভাবে পড়তে হবে। এবং বিশেষ করে বর্তমান সময়ে প্রণালীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে বর্তমানে তুমি দেখছো যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারপরে হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে, বা বাবেল মানদেব থেকে প্রশ্ন আসতে পারে, বা মালাক্কা প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে, বা ফরমোজা প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে, পক প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে। মানে প্রণালীগুলো আসলে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাংলাদেশের বন এবং উন্নয়ন প্রকল্প এবং সরকার ব্যবস্থা। বাংলাদেশের বনের মধ্যে সুন্দরবন, যেমন সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট বা সুন্দরবনের যে এই স্থান অবস্থান, সুন্দরবন মানে মানুষের কোন 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 জেলাকে স্পর্শ করেছে সুন্দরবন, বা সুন্দরবনের যেমন বাঘ গণনার পদ্ধতিকে কি বলে। যেমন আগে যেমন বাঘ গণনার পদ্ধতি ছিল যে কি পাগমার্ক বা বাঘের পায়ের ছাপ বা পাগমার্ক পদ্ধতি করে বাঘ শুমারি করা হইতো। তারপরে কি করা হয়, ক্যামেরা ট্র্যাপ বা ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে তোমার হচ্ছে যে বাঘ গণনা করা হয়। বাঘ গণনা করে কে, বন অধিদপ্তর। এইভাবে তুমি সুন্দরবন সম্পর্কে যাবতীয় বিষয়গুলো পড়ে ফেলবা, মাসে উন্নয়ন প্রকল্প পড়বা, সরকার ব্যবস্থাটা পড়বা। তথ্য প্রযুক্তি এবং আইসিটি থেকে তুমি ধরে নাও যে 100% প্রশ্ন থাকবেই, এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকে। এবং গুচ্ছের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি ওর মধ্যে দেখছি যে তথ্য প্রযুক্তি এবং আইসিটি থেকে প্রশ্ন এসছে। কি ধরনের প্রশ্ন আসে, যেমন এর আগের বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এসেছিল, তারপরে তার আগের বছর ডেটা ট্রান্সমিশন মোড থেকে এসেছিল। মানে তথ্য প্রযুক্তি আর আইসিটি থেকে প্রশ্ন থাকে। এবং তথ্য প্রযুক্তি এবং আইসিটি খুব ডিপলি পড়ার দরকার নেই কিন্তু, হ্যাঁ বেসিক মানে তুমি ধারণা রাখলেই তোমার হবে। বেসিক ধারণা তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে পড়তে পারো। আর একটা বিষয় হচ্ছে যে তুমি তোমার ইন্টারমিডিয়েটে আইসিটির যে বই আছে 1-2 অধ্যায়টা ভালোভাবে পড়বা, বা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো এখান থেকে পড়লে কিন্তু 1-2 মার্ক কমন পেয়ে যাবা। খেলাধুলা থেকে প্রশ্ন আসে। খেলাধুলা থেকে এর আগের বছর যেমন এসেছিল যে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, এর আগের বছর প্রশ্ন এসেছিল। তো খেলাধুলার বিষয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে খেলাধুলা থেকে সাম্প্রতিক বিষয়বলী থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, খেলাধুলার খুব সাম্প্রতিক বিষয়বলী থেকে খেলাধুলা থেকে প্রশ্ন আসে। খেলাধুলাটা তুমি সাম্প্রতিক যেই বিষয়গুলো তুমি দেখে রাখবা খেলাধুলা বিষয়ে। বাংলাদেশের অর্জন, বাংলাদেশের এখনো পর্যন্ত যা অর্জন করেছে সেখান থেকে প্রশ্ন আসে। এবার দেখি পদক পুরস্কার। পদক পুরস্কারের মধ্যে তোমার নোবেল পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, এই ধরনের বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে। পদক পুরস্কার থেকে কিন্তু প্রশ্ন আসে। এর আগের বছরও কিন্তু পদক পুরস্কার থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, পদক পুরস্কার থেকে কিন্তু প্রশ্ন আসে। গুচ্ছের জন্য সব থেকে ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের তুমি যাবতীয় বিষয়গুলো দেখবা। জাতিসংঘ সৃষ্টির প্রেক্ষাপট, জাতিসংঘ তোমার হচ্ছে যে জাতিসংঘের যে সম্মেলনগুলো ছিল, জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো আছে, এইগুলো তুমি ভালোভাবে দেখবা। হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থার মধ্যে তোমার গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, ব্রিক্স, তারপরে তোমার আসিয়ান, সার্ক, ওআইসি, G15, D8, G20, তারপরে E8, G7, মানে যাবতীয় বিষয় কোনগুলো তোমার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বা অন্যান্য শহরে অবস্থিত। এর আগে WTO থেকে প্রশ্ন এসেছিল, তার আগের বছর WHO থেকে প্রশ্ন এসেছিল, এবং এর আগের বছর আরেকটা প্রশ্ন এসেছিল এখানে লিখছি UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজ, জাতিসংঘের উদ্বাস্তু শরণার্থী যেই সংস্থা রয়েছে সেখান থেকে তোমার প্রশ্ন এসেছিল। হ্যাঁ, UNHCR থেকে প্রশ্ন এসেছিল। চিত্রকর্ম বা বিখ্যাত গ্রন্থ বা উক্তি, বিখ্যাত গ্রন্থ বা উক্তি থেকে তোমার যে ধরনের প্রশ্ন এসেছিল, দ্য অ্যানসিয়েন্ট সোসাইটি এর গ্রন্থটি কার লেখা, এই প্রশ্নটা এর আগের বছর এসেছিল। তার আগের বছর এসেছিল দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা। হ্যাঁ, তার আগের বছর রিপাবলিক গ্রন্থটি এসেছিল। বিভিন্ন উক্তি থেকে প্রশ্ন আসে। আবহাওয়া জলবায়ু থেকে বিশেষ করে তোমার জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, জোয়ার
জোয়ার ভাটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এবং আমি 3 বছর দেখছি পরপরই 2-3 বছর তোমার জোয়ার ভাটা থেকেই বেশি পরিমাণে প্রশ্ন এসছে। হ্যাঁ, জোয়ার ভাটা থেকে প্রচুর বেশি পরিমাণে প্রশ্ন এসছে। বিপ্লব আন্দোলন থেকে প্রশ্ন আসে, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, বা তোমার হচ্ছে যে তোমার হচ্ছে আরব বসন্ত, বা মানে বিপ্লব আন্দোলন, বিশ্বযুদ্ধ টুদ্ধ, মানে যা যাবতীয় বিষয়গুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। বর্তমান সময় বিশ্বযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তুমি ভালোভাবে পড়বা। হ্যাঁ, লাইন বা সীমারেখা থেকে প্রশ্ন আসতে পারে, এর আগের বছর একটা ছিল। আর সাম্প্রতিক, সাম্প্রতিক তুমি খুবই ভালোভাবে পড়তে হবে এই বছর, সাম্প্রতিকটা খুবই ভালোভাবে পড়তে হবে। তুমি মার্চ 2025 থেকে তুমি মার্চ 2026 পর্যন্ত যাবতীয় বিষয়গুলো তুমি পড়ে ফেলবা। আর সাম্প্রতিকের জন্য তুমি এই ধরনের একটা বই কিনবা, এই ধরনের একটা বই কিনে তুমি এর মধ্যে যাবতীয় বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগায় দাগায় পড়বা। সব পড়া লাগবে না, তোমার মনে হবে যে এগুলো গুরুত্বপূর্ণ আসার মতো এগুলো পড়বা। এবং এইটাই কিনতে হবে এমন না, বা আমি কোনো তোমার প্রমোশন করছি না বইয়ের, তুমি যে কোনো একটা কিনতে পারো বাজার থেকে, বাট এই ধরনের একটা বই কিনে সাম্প্রতিক গুলো তুমি ভালোভাবে পড়ে ফেলবা। এই ধরনের একটা বই কিনে সাম্প্রতিক গুলো তুমি পড়ে ফেলবা, মানে সাম্প্রতিক গুলো তোমার কভার হয়ে যাবে একটা বইতেই। এরপর মৌলিক জিকের বিষয়গুলো আমি তোমাকে একটু বলি, যে আইসিটি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই চারটায় আমি এখানে দিয়েছি। যেমন আইসিটি, এই আইসিটি থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবা ধরে নাও, অর্থনীতি থেকেও 2টা কমন পাবা। হ্যাঁ, সমাজবিজ্ঞান থেকে একটা থাকতে পারে, একটা যুক্তিবিদ্যা থেকে একটা থাকতে পারে। তো এখানে একটা বিষয় আছে যে মৌলিক জিকে আসলে কতটুকু পড়ার দরকার। মৌলিক জিকে তো অনেক মোটা বই, 400-450 পেজের বই, অত তো পড়া সম্ভব না এখন শেষ সময় এসে। তুমি আসলে বেসিক ধারণা রাখতে পারো, মানে বোর্ড কোশ্চিন গুলো বা বিভিন্ন কলেজে আসা কোশ্চিন গুলো পড়ে রাখতে পারো। এই মৌলিক জিকে আসবে কি আসবে না একমাত্র যিনি প্রশ্ন করবেন তিনিই জানেন, বা যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে তিনি, তারাই জানে। মৌলিক জিকে থেকে আসার সম্ভাবনা, আমি এর আগের বছর তো আসে নাই, 3-4টা প্রশ্ন এসেছিল, তার আগের বছর 7-8টা, তার আগের বছর 10-12টা, বা আগে আসতো প্রশ্ন, এখন খুব একটা মানে রিসেন্ট টাইমে এর আগের বছর আসে নাই। এর আসতেও পারে, নাও পারে। তবে বিশেষ করে আইসিটি আর অর্থনীতিটা তুমি অবশ্যই দেখে রাখবে, এই দুইটা, আইসিটি আর অর্থনীতি, এখান থেকে প্রশ্ন তোমার আসবে। এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই টপিকের মধ্যে অনেক বিষয় কিন্তু মৌলিক জিকের মধ্যে রয়েছে, যেমন এই যে উপজাতি, তোমার হচ্ছে যে সমাজ বিজ্ঞানের টপিক, সমাজবিজ্ঞান 2য় পত্রের, সংবিধান তোমার সমাজবিজ্ঞান 2য় পত্রের টপিক, মুক্তিযুদ্ধ, পাকিস্তান আমল, ইতিহাসের টপিক, বা সরি, সংবিধান তোমার পৌরনীতি 2য় পত্রের টপিক, সংবিধান পৌরনীতি 2য় পত্রের টপিক, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, এগুলো ইতিহাসের টপিক বা পৌরনীতি 2য় পত্রের টপিক। এইগুলো প্রাচীন রাজবংশ, এইগুলো তোমার হচ্ছে যে ইসলামের ইতিহাসের টপিক, প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ আমল তোমার আবার হচ্ছে যে পৌরনীতি বা তোমার ইতিহাসের টপিক। তারপরে যে ক্ষুদ্র নিগোষ্ঠী তো বললাম, সমাজ বিজ্ঞানের টপিক, তথ্য প্রযুক্তি তো আইসিটি তো থাকছেই এগুলো। তো আর এই যে জাতিসংঘ, তারপর আন্তর্জাতিক সংস্থা, এগুলো তোমার ওই তোমার হচ্ছে যে ইতিহাসের টপিক, বিপ্লব আন্দোলন ইতিহাসের টপিক। তো এইগুলো ভালোভাবে পড়ো, এই প্রশ্নগুলো, এই টপিকগুলো ভালোভাবে যদি তুমি পড়ে ফেলতে পারো, ইনশাল্লাহ গুচ্ছতে তুমি সর্বোচ্চ মার্ক পাবা। তো ভাইয়া, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।